দেখো আজকে আমরা পড়াবো অবস্থার পরিবর্তন এবং লিন তাপের ধারণা, তাই তো? দেখো অবস্থার পরিবর্তন আগে যেভাবে বলেছিলাম, অবস্থার পরিবর্তন কি বলেছিলাম? তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে কোনো বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের ঘটনা, এটা বলেছিলাম অবস্থার পরিবর্তন। এবারে আজকে আমরা পড়বো লিন তাপ, তাই তো? লিন তাপ জিনিসটা কি? ল্যাটেন্ট হিট, তাই তো? লিন তাপ কি বলছি? ধরো কোনো বস্তু, একটা বরফকে তুমি রেখে দিলে, কিছুক্ষণ পর তুমি কি দেখবে? তুমি তাপ দিচ্ছ না, ওটা দেখবে তুমি বরফকে একটা বাড়ি করে নিয়ে রাখবে, রাখার পর কি দেখবে? সেটা কি আছে? গলতে শুরু করেছে এবং কি হচ্ছে? সেটা তরলে পরিণত হয়ে গেছে, তাই তো? তাহলে বরফটা গলে তরলে পরিণত হলো। সেক্ষেত্রে তাহলে বরফটা যদি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় আসলো, সেক্ষেত্রে তুমি কোনো তাপ প্রয়োগ করলে না। অথচ কি হলো? কঠিন অবস্থা থেকে সেটা কি হলো? তরল অবস্থায় রূপান্তরিত হলো, তাই তো? তো সেক্ষেত্রে এই যে বাইরে থেকে তুমি কোনো তাপ দিলে না, তা সত্ত্বেও বস্তুর একটা অবস্থা ছিল কঠিন, কঠিন থেকে কি আসলো? তরল অবস্থায় পরিণত হলো। তারপরে ধরো আমি বরফ নিয়েছিলাম, সেটা কিছুক্ষণ পর দেখবো সেটা কিসে পরিণত হয়েছে? জলে রূপান্তরিত হয়েছে। দেখো এক্ষেত্রে তুমি যদি উষ্ণতা পরিমাপ করতে যাও, তখন দেখবে বরফের উষ্ণতা 0 ডিগ্রি সি, জলের উষ্ণতা দেখো কত? দেখো এক্ষেত্রে উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না, কি হলো? শুধু অবস্থার পরিবর্তন ঘটলো। কঠিন থেকে চলে আসলো তরল অবস্থায়, বুঝতে পারলে? তাহলে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে বলবো লিন তাপ, বুঝতে পারলে? উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হলো না, কেবলমাত্র গেল এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত। তাহলে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবল অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেটি হলো লিন তাপ। এই যে সংজ্ঞা বলে, সংজ্ঞা হিসেবে লিখতে হবে, তা লিখতে হবে প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, যে প্রমাণ চাপে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ, কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন, যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনে, তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে, বুঝলে? তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে। দেখো তোমরা জানো বরফ গলনের লিন তাপ পড়েছো, 80 ক্যালোরি পার, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। পড়েছিল? বলো তো এর অর্থ কি? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এর অর্থ কি? তখন তুমি কি বলবে? না, আগে বলতে হবে প্রমাণ চাপে হয়েছে 1 গ্রাম বিশুদ্ধ 0 ডিগ্রি সি উষ্ণতা, কি বলবে? প্রমাণ চাপে। এই কথাটা লিখতেই হবে কিন্তু,
প্রমাণ চাপে, ঠিক আছে, 0 ডিগ্রি সি উষ্ণতা, 0 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম বিশুদ্ধ বরফকে, 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতা, 0 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত করতে, 0 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত করতে, 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন, 80 ক্যালোরি তাপের প্রয়োজন। কি বললাম বুঝলে? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কি বললাম? প্রমাণ চাপে 0 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন পড়ে। বুঝলে? এবার দেখো লিন তাপের বিভিন্ন প্রকারভেদ আছে। অবস্থানান্তরের উপর ভিত্তি করে, অবস্থানান্তরের উপর ভিত্তি করে লিন তাপের প্রকারভেদ। বুঝতে পারলে? অবস্থানান্তরের উপর ভিত্তি করে লিন তাপের প্রকারভেদ। অবস্থানান্তরের উপর ভিত্তি করে লিন তাপের প্রকারভেদ আমরা আসবো। অবস্থানান্তরের উপর ভিত্তি করে লিন তাপের প্রকারভেদ। দেখো 1 নম্বর হচ্ছে গলনের লিন তাপ। কি বললাম বুঝলে? অবস্থানান্তর কেমন হবে তার উপর ভিত্তি করে আমরা লিন তাপকে ভাগ করব। বুঝেছেন? তাহলে প্রথম হচ্ছে গলনের লিন তাপ। তাহলে গেল এই জিনিসটা কি গলনের লিন তাপ মানে? তাহলে গলন মানে কি? কঠিন বস্তু গলে তরলে পরিণত হবে, তাই তো? সেটা গলন তো। তাই কি সংজ্ঞা বলবো? প্রমাণ চাপে একক ভরে কোনো কঠিন বস্তু, প্রমাণ চাপে একক ভরে কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণ রূপে তরলে পরিণত করতে যে তাপ প্রয়োগ করতে হবে, তাকে ওই কঠিনের গলনের লিন তাপ। তাহলে একটা সংখ্যা থেকে আমি সমস্ত সংখ্যাগুলো পেয়ে যাবো। কি বললাম? গলনের লিন তাপ কি বললাম? প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন পদার্থ লিখবো, হ্যাঁ, পদার্থের জায়গায় লিখে কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে তাপ প্রয়োগ করতে হয় তাকে বলছে কি ওই কঠিনের গলনের লিন তাপ। বুঝা গেল? তারপর 2 নম্বর আসবে কি বাষ্পীভবনের লিন তাপ। বাষ্পীভবনের লিন তাপ, ঠিক আছে? বাষ্পীভবন মানে কি হবে? বাষ্পীভবন মানে কি? তরল পদার্থ ফুটে কি হবে? বাষ্পীভূত হবে, তাই তো? তরল পদার্থ কি হবে? ফুটে বাষ্পীভূত হবে। তাহলে কি সংজ্ঞা হবে? একই লিখো। প্রমাণ চাপে, এই যে দেখিয়ে দেবো একবার, কোন জায়গায় করতে হবে। প্রমাণ চাপে একক ভরে কোনো তরল পদার্থে, বুঝছে, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে যে তাপ
প্রয়োগ করতে হয় তাকে কি বলবো ওই তরলের বাষ্পীভবনের দিনটা একটা সঙ্গে থেকে সমস্ত হয়ে যাবে বুঝলে প্রমাণ চাপে একক ভরের কোনো কঠিন পদার্থের জায়গায় কোনো তরল পদার্থে উষ্ণতায় পরিবর্তন না ঘটিয়ে ঠিক আছে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে যেটা প্রয়োগ করতে হয় তাকে বলবো কি বাষ্পীভবনের দিনটা তারপরে কি আছে কঠিনীভবনের দিনটা কঠিনীভবনের দিনটা কঠিনীভবন মানে কি তরল পদার্থ কি হবে জমে কঠিনে পরিণত হবে এটা কঠিনীভবন বলে তাহলে একই সঙ্গে হবে প্রমাণ চাপে একক ভরের কোনো তরল পদার্থে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণরূপে কঠিনে পরিণত করতে যে তাপ নিষ্কাশন করতে হয় আগে থেকে ছিল প্রয়োগ করতে হয় দেখতে তাপ প্রয়োগ করতে হবে নিয়ে নিতে হবে নিষ্কাশন করতে হবে ঠিক আছে এখানে জায়গায় কি লিখবে যেটা প্রয়োগের জায়গায় কি লিখবে যেটা নিষ্কাশন করতে হবে তাকে কি হলো ওই তরলের কি কঠিনীভবনের দিনটা বুঝে গেল তাহলে এটা একটু চেঞ্জ হবে প্রমাণ চাপে একক ভরের কোনো তরল পদার্থে কঠিনের জায়গায় তরল উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণরূপে কঠিনে পরিণত করতে যেটা নিষ্কাশন করতে হবে তাকে বলবো কি ওই তরলের কঠিনীভবনের দিনটা আরেকটা রয়েছে ঘনীভবনের দিনটা 4 নম্বরে কি ঘনীভবন ঘনীভবনের দিনটা তাহলে এক্ষেত্রে কি হবে বলতে হবে ঘনীভবন মানে কি বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে তাহলে কি বলবো সংজ্ঞাটা বলবে বলো তোমার আওয়াজ হচ্ছে না শুনতে পাচ্ছি না বলো কয় বলো কি হবে বলো না তোমার নাম বসে গেল না প্রমাণ চাপে একক ভরে কোন জায়গায় লিখবে প্রমাণ চাপে একক ভরে ঠিক আছে বলবে না ঘনীভবন মানে কি বাষ্প থেকে তরলে ঠিক আছে কোন কঠিন পদার্থে কি লিখবো গ্যাসীয় পদার্থে কোন গ্যাসীয় পদার্থের ঠিক আছে উষ্ণতার পরিবর্তন না হলে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে তাপ নিষ্কাশন করতে হয় ঠিক আছে বলতে দেখো প্রথমে যে দুটো লিখেছি এটা দুটোর ক্ষেত্রে কি করতে হবে তাপ দিতে হবে আর এর ক্ষেত্রে কি হবে তাপ নিষ্কাশন তাপ বের করে দিতে হবে তাহলে বুঝলে প্রমাণ চাপে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থে বুঝলে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে তাপ নিষ্কাশন করতে হয় তাকে বলছি কি ওই গ্যাসীয় পদার্থের ঘনীভবনের দিনটা বুঝতে পারছো এবার দেখো আমি কোশ্চেন দেই জলের বাষ্পীভবনের দিনটা 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায় জলের বাষ্পীভবনের দিনটা জলের বাষ্পীভবনের দিনটা 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায় মানে কি বলবে বলতে পারবে কেউ যেমন আগে তো বললাম বরফ গলানোর দিকটা কত বললাম 80 ক্যালোরি পার গ্রাম সেরকম জলের বাষ্পীভবনের দিকটা কত বললাম 537 ক্যালোরি পার গ্রাম বলবে বলবে কেউ বলো বলো একইভাবে বলো যেমন বরফ গলানোর দিকটা বললাম বলো এটা কি হয়েছে বলো না বলো প্রমাণ চাপে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলকে
বাষ্পে পরিণত করার জন্য হয় দেখো প্রমাণ চাপে তাহলে কি বলতে পারো প্রমাণ চাপে বলেছো 0 ডিগ্রি সি উষ্ণতা বলেছো তাই তো আর জল ফুটে বাষ্পে পরিণত হয় কত ডিগ্রিতে তাহলে এটা বলতে হবে 100 ডিগ্রি ঠিক আছে প্রমাণ চাপে 100 ডিগ্রি সি উষ্ণতা হয়েছে 1 গ্রাম বিশুদ্ধ জলকে 1 গ্রাম বিশুদ্ধ জলকে হয়েছে 100 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম বাষ্পে পরিণত করতে ঠিক আছে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হয় তাপের প্রয়োজন দেখো এইগুলো একটু খেয়াল করে করতে হবে মানে বাষ্প পরিণত হচ্ছে মানে কি জল তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে শুরু করবে তাহলে 0 ডিগ্রি বলে কিন্তু হবে না আমরা বরফ নিয়েছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রমাণ চাপে 100 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 100 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হয় যে তাপ লাগে সেটা তো 537 ক্যালোরি বুঝা গেল দেখো তোমাদের লিনটা পর্যন্ত এইগুলো তোমার ছিল এরপর দেখো তোমাদের রয়েছে এটা বাষ্পায়ন তাই তো এবার দেখো বাষ্পায়ন বাষ্পায়ন জিনিসটা কি বলতে পারবে যাও এবার আসছে বাষ্পায়ন বাষ্পায়ন থেকে বলতে হবে দেখো গ্রীষ্মকালের সময় দেখো পুকুর নদী নালা সব কি হয় শুকিয়ে যায় তাই তো আবার বর্ষাকালে কি হয় ভরে যায় সেটা কেন হয় ঘটনাটা কারণ পুকুর বা নদী বা জায়গা নালা পুকুর পুকুর ঠিক আছে পুকুরে কি হচ্ছে বা নদীর ক্ষেত্রে কি হচ্ছে ঠিক আছে নদীর জল কি হচ্ছে ধীরে 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 ঠিক আছে অনেক দিন ধরে ধরে কি হচ্ছে বাষ্পে পরিণত হচ্ছে তাই তো এর জন্য কিন্তু কোনো নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয় না আজকে মেঘলা আসে বলে বাষ্পায়ন হবে না এরকম ব্যাপার না বা আজকে শীতকাল পড়েছে বলে বাষ্পায়ন হবে না এরকম ব্যাপার না কিন্তু হয়তো হবে কিন্তু পরিমাণটা কম হবে তাই তো তাহলে কি বললাম যে কোনো উষ্ণতায় এর জন্য বললাম পার্টিকুলার টেম্পারেচার লাগে না তরল তার উপরিতল থেকে তরল কি করে তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় বুঝতে পারলে কি বললাম যে কোনো উষ্ণতায় এর জন্য বললাম গ্রীষ্মকালে হয়তো বেশি হবে বাষ্পায়ন হারটা হ্যাঁ লিখতে পারো কি বললাম যে কোনো উষ্ণতায় লিখে দিতে বলে না লিখতে হবে দেখো না যে কোনো উষ্ণতায় তরল তার উপরিতল থেকে যে কোনো উষ্ণতায় তরল পদার্থ তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় ধীরে ধীরে কি হয় বাষ্পে পরিণত হয় একেই বলছি বাষ্পায়ন একেই বাষ্পায়ন ঠিক বললাম যে কোনো উষ্ণতায় তরল পদার্থ তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয় একেই বাষ্পায়ন বলে দেখবে তোমরা বাষ্পায়নের একটা বাস্তবিক উদাহরণ দেখবে তোমরা ওইটা বললাম বাষ্পীয় উদাহরণ বললাম গ্রীষ্মকালের ক্ষেত্রে পুকুর নদী নালা সব শুকিয়ে যায় এটা একটা বাষ্পায়নের উদাহরণ বললাম আরো দেখবে ধরো শীতকালের ক্ষেত্রে শীতকাল আর বর্ষাকালে যদি তুলনা করা হয় শীতকালে ধরো জামা কাপড় শুকাতে কি হয় আমার যা সময় লাগে কিন্তু বর্ষাকালের ক্ষেত্রে কি হয় অনেক বেশি সময় লাগে এর কারণটা কি বলতে পারবে বর্ষাকালের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কি হয় খুব বেশি পরিমাণে থাকে আর শীতকালে কি হয় বাতাস শুষ্ক ফলে কি হবে জলীয় বাষ্প কম থাকে ফলে বাষ্পায়ন কি হয় বৃদ্ধি পায়
সেই কারণে কি হয়, শীতকাল অপেক্ষা বর্ষাকালে জামা কাপড় শুকাতে কি হয়, বেশি সময় লাগে বা দেরি লাগে। হয়েছে এই বাষ্পায়নের হার কি কি বিষয়ের উপর নির্ভরশীল? বাষ্পায়নের হার, নেক্সট আসবো বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এক নম্বর দেখো, তরল পৃষ্ঠের বা তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল। দেখো তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন হার তত কি হবে, বাড়বে। দেখবে এই গ্রীষ্মকালের সময় তোমরা যদি কেউ চা খাও, যার অভ্যাস আছে, যদি কাপে নিয়ে খাও ঠান্ডা হতে বেশি সময় লাগে। দেখবে অনেকে কি করে, তাদের জন্য কি হয়, যে প্লেট দেয় তাতে কি হয়, সে যা করেই খায়, ঠিক আছে। দেখবে চা খাওয়ার সময় কি হয়, চাটা প্লেটের মধ্যে কি হয়, ঢেলে নেয়, ঢেলে কি হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ফলে খেতে কি হবে, সুবিধা হবে। সেই কারণে তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়বে বাষ্পায়নের হার তত কি হবে, বৃদ্ধি পাবে। 2 নম্বর কি বললাম, 2 নম্বর কি বলবো, তরলের উপর বায়ু চলাচল। তরলের উপর বায়ু প্রবাহ। আগে বললাম তরল পৃষ্ঠের ক্ষেত্রফল, 2 নম্বর বললাম তরলের উপর বায়ু প্রবাহ। তরল পৃষ্ঠের উপর বায়ু প্রবাহ যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন হার কি হবে, বাড়বে। 3 নম্বর কি বললাম, হ্যাঁ 3 নম্বর হচ্ছে তরলের উপরিতলের উষ্ণতা। তরলের উপরিতলের উষ্ণতা, তরলের উপরিতলের উষ্ণতা। আর 4 নম্বর হচ্ছে তরলের প্রকৃতি। হয়েছে, দেখো তরলের, দেখো দুটো জিনিস বললাম, তরলের উপরিতলের উষ্ণতা, তরল পৃষ্ঠ তার উপরিতলে যদি উষ্ণতা বেশি হয় সেক্ষেত্রে কি হবে, বাষ্পায়নের হার বাড়বে। যেখানে যে তরলটা রয়েছে তার উপরিতলে উষ্ণতা যদি আমার বাড়বে, বাষ্পায়ন কি হবে, তত বাড়বে। বুঝতে পারলে, তরলের উপরিতলে উষ্ণতা যদি বাড়ে বাষ্পায়নের হার বাড়বে। আর তরলের প্রকৃতি, প্রকৃতি মানে কি, ভিন্ন ভিন্ন তরলের ক্ষেত্রে বাষ্পায়নের হার কি হবে, বিভিন্ন হবে। যেমন দেখবে তোমাদের যদি ইথারকে নিয়ে নাও আর এক বালতি জল রাখো, কোনটা তাড়াতাড়ি বাষ্পায়ন করে দিতে হবে, বাষ্পে ইথার। তাহলে ভিন্ন তরলের ক্ষেত্রে মানে তরলের প্রকৃতির উপর নির্ভর করে কি বিভিন্ন তরলের বাষ্পায়নের হার কি হয়, বিভিন্ন। বুঝতে পারলে, এরপর আসবো স্ফুটন। না না বেশি হয় না, এই থেকে স্ফুটন দিয়ে পড়াবো, এই স্ফুটন দিয়ে পড়াবো। আপনার ক্লাস আমাদের প্রতিদিন আছে বলো? হ্যাঁ এরপরে কি মহারাজ ক্লাস হবে? না তোমাদের কার সাথে না ক্লাস করার জন্য মরে গেল, না ক্লাস করার জন্য মরে গেল মহারাজ। দেখো স্ফুটন কাকে বলছে, দেখো যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে, যে নির্দিষ্ট উষ্ণতায়, যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে, বুঝছে,
অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়। বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়। আর একটু আছে আর হচ্ছে স্ফুটনাঙ্ক। আর হলো স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক জিনিসটা কি? দেখো, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় হচ্ছে বিশুদ্ধ তরল পদার্থ, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় হচ্ছে বিশুদ্ধ তরল পদার্থের স্ফুটন শুরু হয়। প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরল পদার্থের স্ফুটন শুরু হয়, বুঝছে? ও যতক্ষণ স্ফুটন চলে, ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে। মানে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরল পদার্থের স্ফুটন শুরু হয়, বুঝছে? স্ফুটন শুরু হয় এবং যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে, তাকে ওই তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বা শুধু স্ফুটনাঙ্ক, তাকে ওই তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বা শুধু স্ফুটনাঙ্ক। দেখো, জলের স্ফুটনাঙ্ক কত বলতো? জলের স্ফুটনাঙ্ক হচ্ছে কত? 100 ডিগ্রি সি। এবার যদি বলে কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে কত হবে? দেখো, কেলভিন স্কেলের সঙ্গে তোমাদের পাস করতে হবে 373 কেলভিন। কি করে করবে জানো তো? কেলভিন স্কেলে সহজে বার করতে পারবে। কেলভিন স্কেলের উষ্ণতা যদি ক্যাপিটাল টি হয়, ঠিক আছে, 273 সেলসিয়াস স্কেল হবে 273 প্লাস 1। কেলভিন স্কেলের উষ্ণতা যদি ক্যাপিটাল টি হয়, আছে, এটা কি কেলভিন স্কেলের উষ্ণতা, আর এটা কি সেলসিয়াস স্কেলের উষ্ণতা। তাহলে 100 ডিগ্রি সি ছিল তো, টি এর জায়গায় 100 বসিয়ে দাও, 273 প্লাস 100 সমান কত হবে? 373। মাঝে মাঝে বলে না পরম স্কেলে বা কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? তোমরা সব তোমরা লিখে দাও কত? 100 ডিগ্রি সি। ঠিক আছে, কি করে আসছে দেখো, 273 এর সঙ্গে স্মল টি যোগ করতে হবে। স্মল টি মানে কত? 100 ডিগ্রি সি, মানে এটা সেলসিয়াস স্কেলের উষ্ণতা, আর এটা কি ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলের উষ্ণতা। তা 273 এর সঙ্গে তুমি যদি 100 যোগ করে দাও তাহলে কত পাচ্ছ? 373 কেলভিন। হয়েছে? পাওয়ারের স্ফুটনাঙ্ক কত বলে দিই? পাওয়ারের এগুলো তো মনে রাখতে হবে। তিনশো 57 ডিগ্রি সি। আগে দিন বলেছিলাম পাওয়ারের হিমাঙ্ক -39.5 বলেছিলাম তো, গলনাঙ্ক -39.5। তখন আমরা বলেছিল স্যার গলনাঙ্কটা কি হবে, তাই তো? জিওগ্রাফি বলেছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে 357, সেটা কিন্তু স্ফুটনাঙ্ক। যাই হোক, বলতে পারে, ঠিক আছে? এবার দেখো, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই তো আরেকটু বলবো, তরলের স্ফুটনাঙ্ক দেখো, আরেকটু বলি, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আর বাষ্পায়ন সূত্রের মধ্যে পার্থক্য কি, এইটুকুই বলবো। তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। তরলের স্ফুটনাঙ্ক
বিষয়ের উপর নির্ভরশীল। এক নম্বর হচ্ছে তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি আছে। 2 নম্বর হচ্ছে তরলের অপদ্রব্যের উপস্থিতি। 1 নম্বর বললাম তরলের প্রকৃতি, আর 2 নম্বর বললাম তরলের অপদ্রব্যের উপস্থিতি, আর 3 নম্বর হচ্ছে তরলের পরিস্থিত চাপ। 3 নম্বর হচ্ছে তরলের উপরিস্থিত চাপ। জানি তরলের উপরিস্থিত চাপ। এই তিনটি বিষয়ের উপর তরলের স্ফুটনাঙ্ক নির্ভরশীল। বুঝলে কি বললাম? 1 বললাম তরলের প্রকৃতি, 2 বললাম তরলের অপদ্রব্যের উপস্থিতি, আর 3 নম্বর বললাম তরলের উপরিস্থিত চাপ। এটা বলেই শেষ করবে। তাহলে তরলের প্রকৃতি দেখো বিভিন্ন, এটা বলে শেষ করছি। বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক কি হয়? বিভিন্ন হয়। তাহলে এটা হচ্ছে তরলের প্রকৃতির উপর। অপদ্রব্যের উপস্থিতি দেখো বিশুদ্ধ জল কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘটে? 100 ডিগ্রি সি। ওর সঙ্গে যদি একটু নুন দিয়ে দাও কি হবে? হ্যাঁ, বেশি উষ্ণতায় ঘটতে শুরু করবে, তাই তো? মানে কি হবে? তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। হ্যাঁ, সেই উষ্ণতা কি হবে? বেড়ে যাবে। আর তরলের উপরিস্থিত চাপ, এটা তোমরা বাষ্পীয় উদাহরণ করেছো। প্রেসার কুকার, প্রেসার কুকারে রান্না হয় তখন কি হয়? চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্কটা কি হয়? বৃদ্ধি করা হয়। ঠিক আছে? তাহলে তরলের উপস্থিতির চাপ বাড়ে, সেক্ষেত্রে কি হবে? তরলের স্ফুটনাঙ্ক বাড়ে।